শপথ যারা নিচ্ছেন তাদের প্রতি আমাদের আকাঙ্ক্ষা প্রকাশ করার জন্য, প্রত্যাশা প্রকাশ করার জন্য, এই জন্যই এটিকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি আমি। শপথ যারা নিচ্ছেন তাদের অনেক দায়িত্ব আছে, নতুন করে দায়িত্ব তাদের অর্পিত হয়েছে। আমি 1977 সালে জাগো ছাত্র দলের একজন প্রতিষ্ঠাতা ছিলাম। 1977 সালের কথা বলছি, প্রথম জাগো দলের, জাগো ছাত্র ফ্রন্টের। তারপরে জাতীয় ছাত্র দলের প্রতিষ্ঠাতা আমি ছিলাম একজন সদস্য। তারপরে জাসাসের প্রতিষ্ঠাতা হিসেবে কাজ করেছি 78 সাল থেকে। এবং আমি আমার সৌভাগ্য যে জিয়াউর রহমান সাহেবের মন্ত্রিসভা, তার রাজনীতি, তার দর্শন, তার চিন্তা ভাবনা সব কিছু দেখার সৌভাগ্য আমার হয়েছিল। এবং পরবর্তী পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সার্বক্ষণিক তার সঙ্গে থেকে সারা বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যেখানে আমি সফর করি নাই, তার সাথে যাই নাই। বেগম জিয়াকে রাজনীতি আনার পেছনে তখন জাসাসের বিরাট ভূমিকা পালন করেছিল। এবং বেগম জিয়া শহীদ জিয়াউর রহমানের মৃত্যুর পর 40 দিনের মাথায় শোকসভা হয়েছিল। শোকসভার পর বঙ্গভবনে তখন বিচারপতি ছাত্র সাহেবকে প্রেসিডেন্ট পদপ্রার্থী করা হয়েছিল। আমাদের তখন তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস.এ. সাহেব প্রস্তাব করেছিলেন এবং আবুল কাসেম সাহেব যুবমন্ত্রী ছিলেন, তখন তার সমর্থন করেছিলেন। সেই সময় রুহুল আমিন হাওলাদার সাহেব একটা গ্রুপ থেকে জেনারেল নুরুল ইসলাম শিশুর নাম প্রস্তাব করলেন। জেনারেল একটা হইচই শুরু হয়ে গেল। তখন রুহুল আমিন হাওলাদার জাতীয় পার্টির, সে তখন বিএনপি করতো আর কি। তো যাই হোক, আমরা তখন, আমি জাসাসের নেতৃত্বে ছিলাম, ছাত্র দলের যারা ছিলেন, হ্যাঁ, আবুল কাসেম চৌধুরী, তারপর গোলাম সরোয়ার মিলন সহ যারা ছিলেন, এবং এনামুল করিম শহীদ। মহিলা দলে আমাদের ফরিদা আপা ছিলেন, হুইপ ছিলেন ফরিদপুরের, গোপালগঞ্জের, আর অনেকেই। আমরা সবাই চিন্তা করলাম যে এই সময় যদি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয় তাহলে একটা ষড়যন্ত্র বাংলাদেশে হবে, রাষ্ট্রীয় ক্ষমতা সেনাবাহিনীর হাতে চলে যাবে, এটাকে প্রণোদনা দিতে হবে। এই জন্য কী করতে হবে, আমরা কর্মীরা বসে সিদ্ধান্ত নিলাম বঙ্গভবনে যে তৃতীয় একটা ব্যক্তির নাম আমরা প্রচয়ন করব। সেই নেত্রী হলেন বেগম খালেদা জিয়া। তার নাম আমরা প্রস্তাব করলাম যে প্রেসিডেন্ট হিসেবে বেগম খালেদা জিয়াকে আমরা দেখতে চাই। সবাই স্তব্ধ হয়ে গেলেন, কি একটা অবস্থা। তো স্তব্ধ হওয়ার পরে আমাদেরকে অনেকে জিজ্ঞেস করেন, বেগম জিয়াকে জানে যে তার নাম প্রস্তাব করা হয়েছে? তা আমরা বললাম, তখন তো মোবাইল ছিল না, কোনো কিছু ছিল না। আমরা, হ্যাঁ, বেগম জিয়া জানো না, কিন্তু আমরা প্রস্তাব করেছি, আপনাদের কম্প্রোমাইজ করতে হবে আপনাদের মধ্যে। এবং বেগম জিয়া ছিলেন সকল সংকটের একটা কম্প্রোমাইজিং একটা ফ্যাক্টর। বেগম জিয়াকে সেই ঐক্যের একটা প্রতীক হিসেবে সেই সময় এমন করা হলো, তখন ওই মুহূর্তে সিদ্ধান্তহীনতায় বিএনপি থাকলো। তার কয়েকদিন পর, 3-4 দিন পরে আমরা জাহাজের পক্ষ থেকে 1 দশকের বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে করলাম, একটা অনুষ্ঠান করলাম জিয়াউর রহমানের উপরে। সেই অনুষ্ঠানে বেগম খালেদা জিয়াকে আমরা প্রধান অতিথি করলাম। সেখানে বিচারপতি আব্দুল সাত্তার সাহেবের পক্ষের যে লোকগুলো ছিলেন তারাও আসলেন, যারা সেই সময় রুহুল আমিন হাওলাদার যারা ছিলেন, তারা সবাই আসলেন। এবং আমরা যারা ছিলাম সবাই তো শিল্পকলা একাডেমিতে আসলাম। এবং বেগম জিয়ার সে সময় আমাদের গাজী মাজহারুল আনোয়ার সাহেবের একটা লেখা জীবনের আলোক্য জিয়াউর রহমানের উপরে 1 দশকের বাংলাদেশ আমরা প্রদর্শন করলাম। বেগম জিয়ার জীবনের প্রথম একটা অনুষ্ঠানে সে সময় বক্তব্য রাখলেন এবং তারপর একটা কম্প্রোমাইজ করে দিলেন, সাত্তার সাহেব প্রেসিডেন্ট হলেন। তো বেগম জিয়ার রাজনীতি আসার পেছনে এই সংগঠনটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জাসাস। এবং সেই সময় 16 ডিসেম্বর 1982 সাল, মার্শাল এরশাদের, আমরা রমনা বর্তমানে একটা অনুষ্ঠান করলাম জাহাজের বিজয় দিবসে। সেই অনুষ্ঠানের প্রধান অতিথি 1 ঘন্টা আগে আমরা ডিক্লেয়ার করলাম, কারণ আগে ডিক্লেয়ার করলে আমাদের তো গ্রেপ্তার করে দেবে এরশাদ সাহেব। 1 ঘন্টা আগে মাইকিং করলাম যে এই অনুষ্ঠানের প্রধান থাকবেন স্বাধীনতার মহান ঘোষক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিধবা পত্নী বেগম খালেদা জিয়া। মানে এই 1 ঘন্টার মধ্যে আমার মনে হলো প্রায় 50,000 লোকের সমাবেশ ঘটে গেল রমনার সবুজ চত্বরে, সরহদ্দি উদ্যান সহ সমস্ত এলাকায়। একটা মানুষের একটা আকর্ষণ কি একটা। তো বেগম জিয়া ওই সময় বক্তব্য রাখলেন এবং তারপর বললেন যে আরও কিছু মিটিং তোমরা করো। তখন তো রাজনৈতিক কার্যকলাপ করা যাচ্ছে না। এরশাদ সাহেব একটা অর্ডিন্যান্স জারি করেন মার্শাল্লাহ, যে সাংস্কৃতিক কর্মকাণ্ডের নামে কোনো রাজনীতি করা যাবে না। আমরা তখন কোনো সামাজিক কর্মসূচি করব। কি করা যায়, আমরা গণশিক্ষা কেন্দ্র চালু করব। এই যে কমলপুর মাঠে যে শহীদরা করছে, সে সময় মুক্তাপাড়া 2 জানুয়ারিতে আমরা শহীদ বরকত গণশিক্ষা কেন্দ্র চালু করব। এটা একটা সামাজিক কর্মসূচি। বেগম জিয়াকে আমরা চিফ গেস্ট করলাম। কমলপুর মাঠ তখন খালি ছিল,
প্রায় 1 লক্ষ লোকের সমাবেশ হয়েছিল সেই সময়। আমাদের কবির মুরাদ জিয়া পরিষদের সভাপতি, সে তখন ওই আমাদের গণশিক্ষা সম্পাদক ছিল জাসাসের, হ্যাঁ, এরা আমাদের শহীদ, আর সবাই অর্গানাইজ করে, মির্জা আব্বাস সাহেব সবাই যারা ছিলেন তখন অর্গানাইজ করে প্রায় 1 লক্ষ লোকের সমাবেশ হলো এই কমলপুর মাঠে। বেগম জিয়া আরও উৎসাহিত হলেন। তারপরে উনি গেলেন যে আরও প্রোগ্রাম করো। তা আমরা কবি নজরুল ইসলামের গণশিক্ষা কেন্দ্র চালু করলাম আমরা 30 সালে। সেখানেও বেগম জিয়া গেলেন এবং লক্ষ লক্ষ লোক আসছে। তারপরে বলো আবার করো। তা আমরা কোথায় যাব? আমরা শেরে বাংলা এক ফজল হক সাহেবের নামে স্মরণে একটা গণশিক্ষা কেন্দ্র চালু করলাম বরিশালে। এই ঢাকার বাইরে নিয়ে গেলাম বেগম জিয়াকে আমরা, এবং আমরা বেগম জিয়া গণশিক্ষা কেন্দ্র চালু করার জন্য বরিশালে গেলেন। সেখানেও লক্ষ লক্ষ লোক হচ্ছে। সোনাগাঁয়ে গেল লক্ষ লক্ষ লোক হচ্ছে। মানে যেখানেই যায় বেগম জিয়া মার্শাল ভায়োলেশন করে, মানে মার্শাল চলছে, এর মধ্যে বেগম জিয়া লক্ষ লক্ষ লোকের সমাবেশ করছে। তো এই হলো বেগম খালেদা জিয়া রাজনীতির তার অবস্থান। তো আমরা সার্বক্ষণিক তার সঙ্গে থাকার পর চিন্তা করলাম যে এই মানুষের কাছে বেগম জিয়া রহমানের প্রতিভা দেখলেন, যে বেগম জিয়া কিন্তু বেগম খালেদা জিয়া দেখান নাই, দেখেছেন যে আরেকটা জিয়াউর রহমান। এই প্রতিভা দেখে আমাদেরকে অনেকে অনেক প্রশ্ন করতেন। তা আমরা একটা কার্ড করলাম নববর্ষের শুভেচ্ছা দিয়ে, প্রায় 1 লক্ষ কার্ড করলাম বাংলা নববর্ষের শুভেচ্ছা। বেগম জিয়া সাইন করে, তখন মেম্বার না চেয়ারম্যান না বেগম জিয়া, হ্যাঁ, খালেদা জিয়ার সাইন আর কিছু না। সারা বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যে প্রেস ক্লাব থেকে শুরু করে বার কাউন্সিল থেকে শুরু করে সারা বাংলাদেশ সব জায়গায় আমরা পাঠিয়েছি সেই কার্ডগুলো। প্রথম বেগম জিয়ার রাজনীতি আসার আগে এই কাজগুলো আমরা করেছিলাম, এবং একটা ভিত্তি স্থাপন হয়েছিল বেগম জিয়ার প্রতি। এবং সাধারণ মানুষ একটা হেমিলনের বংশীবাদকের পিছনে যেমন মানুষ ছুটছে, ইতিহাস আমরা জানি, ঠিক বেগম জিয়ার পিছনে একইভাবে লক্ষ লক্ষ মানুষ ছুটে বেড়ালেন। যেখানেই বেগম জিয়া গেলেন লক্ষ লক্ষ মানুষ যাচ্ছেন। আমরা লালমনিরহাটে জনসভা করতে গেছি ওনাদের যে আসাদুল হাবিব দুলু সাহেব এলাকায়, 5 গ্রামে গেছি আমরা বর্ডারে বেগম জিয়াকে মিটিং করে রাত্রে থাকলাম লালমনিরহাট, সকালবেলা চলে গেলাম কুমিল্লায়, তারপর রাজশাহী। বেগম জিয়া এত স্টোর করতেন চিন্তা করা যেত না। আমরা ছেলে ছিলাম তো, ইয়াং ছিলাম আরও, আমরা টায়ার্ড হয়ে যেতাম যে ম্যাডাম আমরা তো পারি না, আমরা লোক চেঞ্জ করতাম যে আরেকজন সাথে যাক আপনারা। এইভাবে করতে করতে এই যে নির্বাচন যখন আসে, তখন 86 নির্বাচনে বেগম জিয়া বললেন এই নির্বাচনে যাওয়া যাবে না। সমস্ত সবাইকে নিয়ে বৈঠক করলেন। আওয়ামী লীগ, এই যে তখন ওই যে অসুখ ধরছিলেন, আমাদের আন্দোলন চলছে, আওয়ামী লীগের নেতৃত্বে জোট, জামাতের এরা সবাই মিলে ঐক্যবদ্ধ করে যে আমরা নির্বাচন করবো না সেদিনে। কিন্তু চট্টগ্রামের শেখ হাসিনা বক্তব্য দিলেন যে যারা এই নির্বাচনে যাবে এরশাদের অধীনে তারা জাতীয় বেঈমান হবে। তো রাত্রেবেলা হঠাৎ করে আমরা শুনলাম যে জামাতও সেই নির্বাচনে যাচ্ছে। তো বেগম জিয়া পার্টি অফিসে আমাদের জিজ্ঞাসা করা, আচ্ছা জামাত কেন গেল আওয়ামী লীগের সঙ্গে, বলো তো আমাকে, আমাদের প্রশ্ন করলেন। তো তখন বলা হতো যে জামাত আওয়ামী লীগ সঙ্গে কেন গেল এর পিছনে অন্য রিজন থাকতে পারে, কিন্তু একটা রিজন হলো যেখান থেকে আওয়ামী লীগ পরিচালিত হয়, নির্ধারিত হয় তাদের চিন্তা ভাবনা, ঠিক একই জায়গা থেকে হয়তো তাদেরকে নির্ধারণ করা হচ্ছে, একই সুতার টানে চলছে। অতএব এই আওয়ামী লীগ এবং জামাতের এই সংগঠনটা যতই আপনার সঙ্গে থাকুক না কেন, এরা একটা পর্যায়ে আপনার সাথে এই অবস্থা তৈরি করবে। তারপরে তো আমরা ইতিহাস সবাই জানেন, এটা আমি ভিতরে কিছু কথা বললাম আর কি। তা আমার প্রশ্ন হলো কি, যে আমি জিয়াউর রহমানের রাজনীতি দেখার সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছেন বাচ্চা বয়সে, তখন ছাত্র ছিলাম আমরা। বেগম জিয়ার রাজনীতি দেখার সৌভাগ্য হলো। আজকে 3rd জেনারেশন তারেক রহমান বাংলাদেশে আসার আগে উনি কী করেন, 17 বছর নির্যাতিত হলেন। 111টা ছিল বিএনপিকে ধ্বংস করার 111, জিয়া পরিবারকে ধ্বংস করার 111 ছিল, বিএনপিকে নিশ্চিহ্ন করার। মানে বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার শুধু না, তারেক রহমানকে এমন কেলেঙ্কারি করার চেষ্টা করা হয়েছিল যে উনি একটা বিতর্কিত ব্যক্তি, একটা বাচ্চা ছেলে, তখন তো ইয়াং ছেলে বাচ্চা তারেক রহমান। আমি তো সেই সময় 2001 সালে তার সাথে নির্বাচনী মানে হাওয়া ভবনে কাজ করেছি, আমি নির্বাচনী তৈরি করার কাজ করেছি আমরা। তখন আমরা দেখি যে এই তারেক রহমান মানে হঠাৎ করে নামাজ আজান হয়েছে, সে দৌড়ে গিয়ে অজু করে এসে আমাদেরকে ডাকতেছে সবাইকে, আসেন একসঙ্গে জামাতে নামাজ পড়বো। সেই সময় কথা বলছি, 2001 সালের কথা বলছি। তো যে ছেলেটা নামাজের তাগিদ দেয় মানুষকে, সে ছেলে সবার কত বিতর্কিত কথা আমরা শুনলাম। একটা ষড়যন্ত্র কাকে বলে, এই ষড়যন্ত্র ছিল তখন। তারপর তাকে নিয়ে টর্চার করা হলো, তার কোমর ভেঙে দেওয়া হলো, ফ্যানের সাথে তাকে ঝুলিয়ে রাখা হলো, কত অত্যাচার করা আপনারা সবাই জানেন। এই নির্যাতন নিষ্পেষণে তারেক রহমানের ছোটো ভাই আরাফাত রহমান পরবর্তী পর্যায়ে মারা গেলেন। তো বেগম জিয়া অল্প বয়সে তার স্বামী হারালেন, তারেক রহমান 15 বছর 16 বছর বয়সে তার পিতাকে হারালেন। তারপরে এই নির্যাতনের পরে অসহায় বেগম খালেদা জিয়া কিন্তু দলকে টিকে রাখছেন, সারেন্ডার করেন নাই। উনি আপোষহীন ছিলেন, কারো কাছে মাথা নত করেন নাই।
উনি বলছেন যে আমার দেশ, দেশের মাটি, এটি আমার সম্পদ, এটি আমার জায়গা, এটা আমার ঠিকানা, এর বাইরে আমার কোনো ঠিকানা নাই। এটা বেগম জিয়া বলছেন। তো এখন তারেক রহমানকে সেই সময় পাঠানো হলো বিদেশ চিকিৎসার জন্য। 17 বছর তারেক রহমান বিদেশ থেকে চিকিৎসার পাশাপাশি দলকে সংগঠিত করছেন। ম্যাডাম অসুস্থ, জেলে গেছেন, তাকে সংগঠিত করতে হয়েছে। এবং আপনারা জানেন ডিজিটালের মাধ্যমে সমস্ত সারা বাংলাদেশের এমন কোনো মহাসমাবেশ নাই যেখানে তারেক রহমান বক্তব্য রাখেন। গ্রামের পর্যায়ে একটা থানা পর্যায়ে সভাপতির সঙ্গে সেই টেলিফোনে কথা বলতেন, থানা পর্যায়ের বিএনপির সভাপতির সঙ্গে টেলিফোনে কথা বলতেন, কথা বলতেন। এই যে একটা কমিউনিকেশন তৈরি করছে, অর্থাৎ জিয়াউর রহমানের যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, যে চিন্তা ভাবনা, খালেদা জিয়ার যে ধারণা, ধ্যান ধারণা, মানুষের দেশের প্রতি যে ভালোবাসা, এটা তারেক রহমানের কাছে আমরা দেখলাম। আপনারা জানেন জিয়াউর রহমান একটা কাজ করছে কি, আমাদের আত্মপরিচয় দিয়ে গেছেন। আমরা আত্মপরিচয় কি, আমরা বাংলাদেশি। শেখ মুজিবের সময় আমরা দেখলাম 73 সালের পার্লামেন্টের দ্বারে শেখ মুজিব বলেন আমরা সব বাঙালি, জাতীয়তাবাদ হবে। তখন এই যে সন্তুলার পিতা মানবেন্দ্রনাথ লালমা বলেন আমি তো চাকমা, আমি কিভাবে বাঙালি হব, একজন গারো কিভাবে বাঙালি হবে, একজন মণিপুরী কিভাবে বাঙালি হবে, তার কি হবে, আমাদেরকে আমাদের পরিচয় দিতে হবে। তো জিয়াউর রহমান সাহেব সেই সময় চিন্তা ভাবনা করেন, 7ই নভেম্বরের ক্ষমতা সভা চিন্তা করলেন প্রথম আমার আইডেন্টিটি দিতে হবে আমাদের জনগণের। আমরা যে এই সীমা, ভৌগোলিক সীমারেখার মধ্যে বসবাস করি, আমার কি পরিচয়। আমি বাংলা ভাষায় কথা বলি, অথচ আমরা দেখি যে পশ্চিমবঙ্গের মানুষও বাংলা ভাষায় কথা বলে। আমরা যে সংস্কৃতির কথা বলি, পশ্চিমবঙ্গের মানুষ সেই সংস্কৃতির কথা বলে। তা আমার আর পশ্চিমবঙ্গের এই বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে কি পার্থক্য থাকবে? এই পার্থক্যটা হলো আমার আত্মপরিচয়। জিয়াউর রহমান সাহেব বললেন যে বাংলা ভাষাভাষী মানুষের পাশাপাশি এই দেশের অসংখ্য 49টি একটা উপজাত নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে। গারো বলেন, হাজং বলেন, চাকমা বলেন, মণিপুরে বলেন, এগুলো অনেক অসংখ্য অনেক আছে। 49টি একটা নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে। এত একটা পরিচয় থাকতে হবে। সেই পরিচয়টা কি, যে আমার যেমন বাংলাদেশি পরিচয়, বাংলাদেশি বাঙালি আমি, তেমনি বাংলাদেশি চাকমা সে, বাংলাদেশি সে হাজং, বাংলাদেশি মণিপুরি। এই পরিচয় জিয়াউর রহমান দিলেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে এক করলেন জিয়াউর রহমান, করে একটা মালা গাঁথলেন। সে মালাটার নাম হলো বাংলাদেশি জাতীয়তাবাদের মালা, যে মালার ভিত্তিতে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করলেন। তিনি বললেন দেশ আমার, দেশের মাটি আমার, সম্পদ আমার, দেশের সমস্ত কিছু আমার, এইটাই গর্ব আমার করতে হবে। আমার প্রয়োজন হলো আমার পরিচয়, আমার পরিচয় এখন আমি বাংলাদেশি। এই একটা জিনিস জিয়াউর রহমান দিয়ে গেলেন মানুষের মধ্যে, মানুষের মনের মধ্যে ঢুকে গেলেন জিয়াউর রহমান সাহেব। হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধিস্ট বলেন, গারো বলেন, হাজং বলেন, সবার হৃদয়ের মধ্যে ঢুকে গেলেন জিয়াউর রহমান। এই হৃদয়ের মধ্যে ঢুকে যাওয়ার পর, জিয়াউর রহমানের ঢোকার পরে আজকে বাংলাদেশে কোথায় এসে দাঁড়িয়ে দেখেন। এখনও জিয়াউর রহমানের কথা মানুষ ভাবে, এখনও চিন্তা করে। তারেক রহমান যখন 17 বছর পর বাংলাদেশে আসলেন, এসে কি করলেন, এয়ারপোর্টে নেমে সে জুতা খুলে ফেললেন, মোজা খুলে ফেললেন, দুর্বাঘাসের যে শিশির ছিল সেটাতে পা ভিজালেন। আমার একটা গানের কথা মনে পড়ে, যে দুর্বাঘাসের একটা গান ছিল, শিশির ভেজা দুর্বাঘাসে ভেজিমি যার পা, কেমন করে চিনবে সে যে আমার সোনার গা। মরহুম লোকমান হোসেন ফকিরের এই গানটা আমার মনে পড়ে। সে সময় আমি ফিল করলাম যে মানুষকে কীভাবে স্পর্শ করলো তারেক রহমান। এক মুঠো বাটি দিয়ে 17 বছর পর বাংলাদেশে এসে মাটির সাথে শপথ করলেন তারেক রহমান। এবং উনি পার্লামেন্টে 100 ফিটে দাঁড়িয়ে 50 লক্ষ লোকের সামনে দাঁড়িয়ে বললেন যে কি, আই হ্যাভ এ প্ল্যান। প্ল্যান হলো বাংলাদেশকে একটা উন্নত বিশ্বে নিয়ে যাওয়ার জন্য। প্ল্যান হলো জিয়াউর রহমানের স্বপ্নে সে বাংলাদেশকে গড়ে তোলার জন্য। প্ল্যান হলো স্বনির্ভর একটা বাংলাদেশ হবে, আত্মনির্ভরশীল বাংলাদেশ হবে, যেটা বাংলাদেশকে আমরা নিয়ে গর্ব করতে পারি, অহংকার করতে পারি, যে স্বপ্ন দেখেছিলেন জিয়াউর রহমান। সে একই স্বপ্নের সারথি হিসেবে আজকে তারেক রহমান আমাদের সামনে এসেছেন। যখন তার নির্বাচনী বক্তব্য আমরা শুনেছি, আমি দেখেছি জিয়াউর রহমানের বক্তব্য, সাধারণ মানুষের কনভারসেশন করতেন, স্টেজে দাঁড়িয়ে একটা মানুষের ডেকে এনে কথা বলতেন। ঠিক একই ভঙ্গিমায় তারেক রহমানও কিন্তু আমরা দেখেছি তার বক্তৃতায় সাধারণ মানুষকে ডেকে এনে বা একটা অডিয়েন্সে ডেকে এনে তার সঙ্গে কথা বলতেন। এই যে ভঙ্গিমা, নতুনত্ব মানুষকে আগ্রহ সৃষ্টি করেছেন। তারেক রহমানের বক্তব্য, ইকোনমিস্ট পত্রিকার যে সাক্ষাৎকার, বিবিসির সাক্ষাৎকার মানুষের হৃদয়কে স্পর্শ করেছে। কেন করেছে? উনি বলেছিলেন 17 বছর আমি দেশের বাইরে, এই 17 বছরের মধ্যে আমার মা অসুস্থ হয়ে গেছে, আমি তাকে দেখতে পারি নাই। আমার ছোট ভাইটা মারা গেছে, আমি তাকে দেখতে পারি নাই, তার লাশ দাফন করতে পারি নাই। আমার যে বাড়ি ছিল, যে স্মৃতি ছিল, সেই মনির হোসেন বাড়িটাকে ধ্বংস করে বাড়ির সাথে মিশে দেওয়া হয়েছে। আমার মাকে এক কাপড়ে এখান থেকে বের করে দেওয়া হয়েছে। এই যে হৃদয়স্পর্শী ঘটনা বাংলাদেশে, এটা মানুষকে হৃদয়ে ধারা দিয়েছে। মানুষ এমনি কিন্তু আপনাকে ভোট দিতে আসে না আজকে। মানুষ ভোট দিয়ে অনেকগুলো চিন্তা ভাবনা করে মানুষ আপনাকে ভোট দিয়েছে, এমনভাবে ভোট দিয়েছে সারা বাংলাদেশের মানুষ মনে হয় একসঙ্গে সমস্ত ভোট বিএনপিকে দিয়েছে। নিরঙ্কুশ সংঘর্ষ অর্জন করার কারণ হলো মানুষের ভালোবাসা। জিয়াউর রহমানকে যেমন মানুষকে ভালোবাসতেন,
খালেদা জিয়া যেমন মানুষকে ভালোবাসতেন, জিয়া রহমানের জানাজা আমি দেখেছি, সেই সময় অর্গানাইজ করেছি। আমরা দেখেছি প্রায় 40-50 লক্ষ 30 লক্ষ লোক সেই জানাজা ছিল। বেগম জিয়ার জানাজা প্রায় 1 কোটি লোক ছিলেন। আর এই কেন আসলেন? মানুষের ভালোবাসা। আপনি যদি মানুষকে ভালোবাসেন, মানুষও তার ভালোবাসার ঋণ শোধ করে। আমি মনে করি এই দেশের মানুষও কিন্তু ভালোবাসার ঋণ শোধ করার জন্যই তারেক রহমানকে আজকে নিরঙ্কুশ সংঘর্ষ দান করেছেন। এটা মাথা মধ্যে রাখতে হবে আপনাদেরকে। তারেক রহমানকে মাথা মধ্যে রাখতে হবে, আমাদের বিএনপিকে মাথা মধ্যে রাখতে হবে যে এই ঋণ শোধ করতে হবে। আর যে আন্দোলন 24-এর আন্দোলন, এটির প্রতি আমরা কৃতজ্ঞ। আজকে প্রায় 1,500 ছেলেমেয়ের জীবন দিয়ে রক্তস্রাত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে। এই স্বপ্ন কি? দুর্নীতিমুক্ত বাংলাদেশ। এই স্বপ্ন হলো স্বৈরাচার ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ। এই সরকার স্বপ্ন হলো একটা সুন্দর ভবিষ্যৎ, একটা স্বনির্ভর বাংলাদেশ। এই স্বপ্ন তারা দেখেছে। জিয়া রহমান 1981 সালের হিজবুল বাহর সফরে দেশের ছেলে মেয়েদেরকে নিয়ে গেছিলেন গভীর সমুদ্রে। মেধাবী ছেলেমেয়ে যারা ছিলেন, প্রায় 1,000 ছেলেমেয়ে ছিলেন। আমি সেই সময় ছিলাম জাহাজের সেক্রেটারি, কবি আল মাহমুদ আমার সভাপতি ছিলেন। সে সময় আমরা গিয়েছিলাম। উনি জাহাজের ডেকে দাঁড়িয়ে 1981 সালের 19 জানুয়ারির কথা বলছি, দাঁড়িয়ে উনি বললেন, এই যে অন্ধকারে রাত্রে, পূর্ণিমা রাত্রে আমরা দাঁড়িয়ে আছি, ওই যে আলো দেখা যায় ওটা বাংলাদেশের সীমানা দক্ষিণ তালপট্টি। ওই দক্ষিণ তালপট্টি সহ সমুদ্র পৃষ্ঠে 50,000 বর্গমাইলের নতুন এক বাংলাদেশ জাগবে, যে বাংলাদেশের নিচে আছে খনিজ সম্পদ, আমাদের তেল সম্পদ, আমাদের গ্যাস সম্পদ। এগুলো উত্তোলন করতে হবে। আধিপত্যবাদী শক্তিরা, সম্প্রসারণবাদী শক্তিরা, তারা আমাদের এই সম্পদকে লুণ্ঠন করতে চায়। আমরা যারা দেশে মুক্তিযুদ্ধ করেছি, স্বাধীনতা অর্জন করেছি, এদেশের মানুষকে রক্ষা করার জন্য জীবন দিয়েছি, তারা থাকবো না। কিন্তু তোমরা নিউ জেনারেশন, তোমরা থাকবে। আজকে বাংলাদেশ নিউ জেনারেশনের বাংলাদেশ, নতুন প্রজন্মের যে বাংলাদেশ, এদের কাছে জিয়া রহমান বাংলাদেশ তুলে দিয়ে গেছেন। কাজে আজকে তারেক রহমানের নেতৃত্বে নিউ প্রজন্মের যে বাংলাদেশ, নতুন প্রজন্মের যে বাংলাদেশ, এই বাংলাদেশের জেনারেশনরা আগামী দিনের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের সম্পদ, আমাদের ভালোবাসা, আমাদের সার্বভৌমত্বতা রক্ষা করবে, দেশকে একটা স্বনির্ভর, জিয়া রহমানের স্বপ্নে সেই একটা স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবে। এই প্রত্যাশা রেখে আপনাদের আজকের এই অনুষ্ঠানের আয়োজনকে আবারও সাধুবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আশা করি আগামী দিনে যেন বিএনপির নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সুন্দর এক বাংলাদেশ হবে, সেই প্রত্যাশা আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক।